হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক বিটিএ টেস্ট পেপার 2023-24 এর অঙ্কের যে সেট নাম্বার 13 আছে 381 পৃষ্ঠা এর 4 দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে সেটগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এখানে 4 দাগ আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1. 6 মাস অন্তর সুদের পর্বে 10% চক্রবৃদ্ধি হারে 3,200 টাকার 1.2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? এখানে চক্রবৃদ্ধি সুদের যে সূত্র আছে এ সমান P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। এই সূত্র ব্যবহার করে খুব সহজে করা যাবে। তো আমাকে লিখে নিতে হবে যে এখানে আসল P এটা সমান দেওয়া আছে 3,200 টাকা। তারপরে সুদের হার ব্র্যাকেটে R। এখানে সুদের হার বলা আছে 10% চক্রবৃদ্ধি হার সুদে, কিন্তু 6 মাস অন্তর দেও। এখন যে 10% আছে এটা বাৎসরিক সুদের হার, তাহলে 6 মাস অন্তর যেটা হবে 10 × 6/12, অর্থাৎ 12 মাসের জন্য 10 টাকা ঠিকই, কিন্তু 6 মাসের জন্য 10 টাকা হবে না, ওটা বরং 5 টাকা হবে। সমান 5 টাকা বা 5%। এটা 5%। তো তারপরে সুদের পর্ব ব্র্যাকেটে n। তাহলে 6 মাস অন্তর দেওয়া হলে 1.5 বছরের মধ্যে 3খানা পর্ব থাকছে। তো এখানে 3, সুদের পর্ব 3, আর a অর্থাৎ সুদ আসল এটা বের করতে হবে। তাহলে আমরা জানি যে a সমান P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n, বা a সমান 3200 × 1 + R এখানে 5 আছে, বাই 100 হোল টু দি পাওয়ার n এর জায়গাতে 2। তাহলে এটা হিসাব করে হবে 3200, কাটাকুটি করলে 5 20 100, তাহলে 1 + 1/20 হোল টু দি পাওয়ার 3 সমান 3200। এখানে নিচে 1 এবং নিচে 20, তাহলে 1 আর 20 লসাগু 20। 1 দিয়ে 20কে ভাগ করলে 20 থাকছে, 20 হচ্ছে, 20-র সাথে 1-এর গুণ, 20 1 কে 20, প্লাস 20 দিয়ে 20কে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 1-এর গুণ, 1 1 কে 1, তারপরে 3 সমান 3200 ব্র্যাকেট দিয়ে লিখলাম 21/20। এটা সমান 3200 21/20। এখানে 3খানা লিখতে হবে যেহেতু কিউব আছে। কাটাকুটি করলে এখানে 0 কেটে গেল, আর 2 32, এটা হবে 16 দুগুণ 32 অর্থাৎ 160। আবার 0 কেটে দিলাম, তাহলে 2 এবং 16, এটা 8 দুগুণ 16। তারপরে এখানে 20 আছে, কাটলে 10 হবে, 2 দিয়ে কাটলে আর এটা 4 হবে। তো এখানে 4 21 21 21, আর নিচে আছে 10। এটা 21 21, তাহলে 21 21 গুণ করলে 4 4 1, তার সাথে আবার 21, 1 4 4 ইন্টু 2 8 8, তাকে আবার 4 দিয়ে গুণ,
92 61 তাকে আবার 4 দিয়ে গুণ, 4 1 4, 4 ছক 24, 4 হাতে 2, 4 2 8 2 10, হাতে 1, 4 9 36 আর 1 37। তাহলে এটা হলো 37044 বাই 10 সমান 3704.40। এটা হলো সুদ আসল। অতএব চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান 3704.40 মাইনাস 3200 টাকা। 3704.40 এর থেকে বিয়োগ করতে হবে 3200 সমান 504.40 টাকা। দুদিকে আছে একটি যৌথ ব্যবসায় মহেশ ও রমেশের মূলধনের অনুপাত 2:3 এবং মহেশ ও আসিফের মূলধনের অনুপাত 3:4। বছরের শেষে 4600 টাকা লাভ হলে রমেশের লভ্যাংশ কত? তাহলে এখানে প্রথমে বলা আছে কি মহেশ ও রমেশের মূলধনের অনুপাত 3:2। মহেশের মূলধন বাই রমেশের মূলধন, অর্থাৎ তিনজনের মূলধনের অনুপাত বের করে নিতে হবে প্রথমে। এটা বলা আছে 2/3 এবং মহেশ ও আসিফ, মহেশের মূলধন বাই আসিফের মূলধন, এখানে দেওয়া আছে 3/4। তাহলে উপরে যেহেতু মহেশ আছে তাহলে এই 2 এবং 3 এই দুটোকে সমান করলে আমরা মহেশ রমেশ ও আসিফ এর মূলধনের অনুপাত পাব। তাহলে যেহেতু মহেশ এই উপরে আছে 2 এবং 3, তাহলে এই 3কে আমি এর উপর নিচে গুণ করি আর এই 2কে এর উপর নিচে গুণ করি। তাহলে এখানে পাচ্ছি 6, 3 3 9 সমান 3 2 6, 4 2 8। তাহলে মহেশ 6, রমেশ 9, আসিফ 8। অতএব মহেশ রমেশ ও আসিফের মূলধনের অনুপাত 6:9 মহেশ রমেশ আর আসিফ 8। তাহলে লাভ হয়েছে 4600 টাকা। সেখান থেকে রমেশের লভ্যাংশ বের করতে হবে। 4600 টাকা থেকে রমেশের লভ্যাংশ সমান 4600। তাহলে মহেশ রমেশ আসিফ 9, রমেশেরটা 9/6 আর 9 15, 15 আর 8 23 টাকা। 23 2 46, 2 শূন্য বসিয়ে দিলাম, 9 2 18, 2 শূন্য টাকা, অর্থাৎ 1800 টাকা। এটা হলো রমেশের লভ্যাংশ। 3 দাগ আছে এ ও বি এর মান যথাক্রমে এ ও বি এর মান কত হলে x² + bx - 10 = 0 সমীকরণের
বীজদ্বয় -2 ও 5/3 হবে। তাহলে এখানে বীজদ্বয় -3 ও -2 5/3 বলা আছে। তো প্রথমে কি করতে হবে, সমীকরণটা লিখে নিতে হবে। প্রদত্ত সমীকরণটি হলো ax² প্লাস bx -10 = 0। এখন a ও b এর মান বের করতে হবে। তো সমীকরণের বীজদ্বয় -2 এবং 5/3 বলা আছে। তাহলে বীজদ্বয়ের আমি বীজদ্বয়ের গুণফল দিয়ে শুরু করব, কেন কি এখানে 10 আছে। বীজদ্বয়ের গুণফল সমান এই সমীকরণ হিসাবে বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা বিটা সমান c/a, আর যোগফল যেটা আছে আলফা প্লাস বিটা সমান -b/a, এটাই হলো সূত্র। তাহলে বীজদ্বয়ের গুণফল c/a, এখানে c জায়গাতে -10 আর এই জায়গাতে a, তাহলে -10/a, এটা সমান একটা বীজ -2 আর একটা বীজ 5/3, এটা প্রশ্নে দেওয়া আছে। তাহলে পেলাম -10/a সমান 5 × 10 -10/3, তাহলে মাইনাস মাইনাস কেটে দিলাম, 10 কেটে দিলাম, এখান থেকে পাচ্ছি a = 3। তাহলে a পেলাম। এবার বীজদ্বয়ের যোগফল দিয়ে আমরা b পাবো। বীজদ্বয়ের যোগফল -b/a, এখানে -b/a, এর জায়গাতে b আছে, এর জায়গাতে a আছে, এটা সমান প্রথম বীজ হলো -2 প্লাস পরের বীজটা হলো 5/3। তো এর মান 3, তাহলে আমি এখানে বসিয়ে দিতে পারি। তাহলে -b/3 = এখানে নিচে 1 ধরলাম, তাহলে 1 এবং 3 এর লসাগু 3, 1 দিয়ে 3কে ভাগ করলে 3 হয়, 3 দিয়ে -2কে গুণ, তাহলে 3 × 6, প্লাস 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 1 দিয়ে 5কে গুণ, তাহলে 5 × 1 = 5, 3 কেটে দিলাম, তাহলে পাচ্ছি -b = এটা ইজ -1, কাটাকুটি করলে b = 1, তাহলে b সমান 1, তাহলে b সমান 1 আর a এর মান হচ্ছে 3। এরপর 4 দাগে আছে √5 প্লাস √2 ভাজক √7 = 1/7 × √35 প্লাস √k হলে k এর মান কত হবে? √5 প্লাস √2 ভাজক √7 = 1/7 × √35 প্লাস √k, এটা আছে। এখান থেকে আমাকে k এর মান বের করতে হবে। তাহলে ভাগের পরিবর্তে আমরা বাই দিয়ে লিখতে পারি। তো বাই দিয়ে লিখলাম সমান 1/7 × √35 প্লাস √k। এখানে যেহেতু নিচে √7 আছে, করণী নিরসন করার জন্য অর্থাৎ করণী এখান থেকে সরানোর জন্য আমরা উপর নিচে √7 দিয়ে গুণ করছি। √7 আর 5 √5 গুণ করতে হবে, √7 √2 গুণ করতে হবে, 5 × 7 = 35, তাহলে উপরে হলো √35 প্লাস 7 × 14, নিচে √7 গুণ করলে 7, 1 দিয়ে 35 প্লাস এই √35 প্লাস √k গুণ করলাম, আর নিচে 7 × 1 = 7, 7 কেটে দিলাম, তাহলে পাচ্ছি √35 প্লাস √14 সমান √35 প্লাস √k, √35 কাটছে, তাহলে √14 সমান √k। এখান থেকে বলা যায় যে 14 সমান k বা k সমান 14, তাহলে k এর মান 14। 5 আছে অকেন্দ্রবৃত্তের AB একটি ব্যাস, যদি AB ইজ পারপেন্ডিকুলার টু CD অর্থাৎ AB CD এর উপর লম্ব ও ADC 50 ডিগ্রি হয়, তবে CAD এর মান কত?
তাহলে এখানে বৃত্ত আঁকতে হবে যার কেন্দ্র ও। এটা বলা আছে বৃত্তের ব্যাস এবি, কেন্দ্র ও। এখন এবি এবি লম্ব সিডি, অর্থাৎ এবি সিডি এর উপরে লম্ব। এখানে সিডি একটা সরলরেখা আঁকতে হবে। তাহলে এ ডিসি 50 ডিগ্রি, এ আচ্ছা সিডি সিডি এখানে আর একখানা যে আমি ধরছি সিডি, জানা হয়ে এটা সিডি, অর্থাৎ এই পর্যন্ত হলে অসুবিধা ছিল না। এটা ডি, সিডি, সিডির উপরে এবির উপরে সিডি লম্ব। এডিসি 50 ডিগ্রি, এ টি সি, এটা এ ডি সি না, তাহলে এখানে ডি এখানে সি, এবার ঠিক আছে। এ ডি সি এটা 50 ডিগ্রি, তাহলে সি এ ডি, সি এ ডি এর মান বের করতে হবে। তো এ সি ডি বা হ্যাঁ এ সি ডি একটি সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা লম্ব। এ সি ডি একটি সমকোণী ত্রিভুজ, তো কোণ এ সি ডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, কোণ এ ডি সি এটা 50 ডিগ্রি বলা আছে। অতএব এই ত্রিভুজের অবশিষ্ট কোণ এটা ডি এ সি, কোণ ডি এ সি এটা অবশিষ্ট কোণ, বা সি এ ডি বলা যায় এটাকে, কোণ সি এ ডি। ত্রিভুজের তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, তো সমান 90 ডিগ্রি বিয়োগ করলে 90 ডিগ্রি হলো, মাইনাস 50 ডিগ্রি সমান 40 ডিগ্রি। 5 আছে ও কেন্দ্রীয় বৃত্তের এই না 5টা হয়ে গেল। এবার 6 আছে 8 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেন্টিমিটার। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দুটি আলাদা ব্যাসার্ধের বৃত্ত এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব দেওয়া আছে। এটা 8 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত, এটা 3 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত। কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেন্টিমিটার, এটা 13 সেন্টিমিটার। এর সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, অর্থাৎ এই স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। স্পর্শকটা এবি, তো এই স্পর্শবিন্দুময় ব্যাসার্ধ, তাহলে এটা সমকোণ, আবার এটাও স্পর্শবিন্দুময় ব্যাসার্ধ, তাহলে এটাও সমকোণ। এটা পি দিলাম, এটা কিউ দিলাম। এখন এই বৃত্তের যে ব্যাসার্ধ এর সমান করে এইখান থেকে এই পর্যন্ত কেটে নিলাম, এখানে একটা, তো এখান এ বি এটার নাম দিলাম সি। তাহলে সি এবং কিউ যুক্ত করতে হবে। তাহলে আমরা একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি, এই চতুর্ভুজটা। এই চতুর্ভুজের এই কোণ আর এই কোণ 90 ডিগ্রি করে, এরা আবার লম্ব, এই সরলরেখার উপর দুজনেই লম্ব, তাহলে এরা সমান্তরাল। তাহলে এখানে সি কিউ
বিএ একটা, এটা আয়তক্ষেত্র, বিপরীত বাহুগুলো পরপর সমান হবে। তাহলে সি কিউ বিএ একটি আয়তক্ষেত্র, অতএব এবি সমান সিকিউ। তাহলে আমাকে এখন সিকিউ বের করতে, সিকিউ এর মান বের করলেই এবির মান পেয়ে যাব। তাহলে সিকিউ পাওয়ার জন্য আমরা এই সমকোণী ত্রিভুজটা ব্যবহার করব, যার এই কোণটা সমকোণ পিকিউসি একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ পিকিউ সমান 13 সেন্টিমিটার, এটা প্রশ্নে দেওয়া আছে। আচ্ছা, এটা যদি লম্ব ভাবি, লম্ব সিপি এতটুকু হবে এই বড় বৃত্তের ব্যাসার্ধ মাইনাস ছোট বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এখানে 8 সেন্টিমিটার মাইনাস 3 সেন্টিমিটার সমান 5 সেমি। আর ভূমি সিকিউ ধরলাম, সিকিউ এটা বের করতে হবে। তাহলে আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার অর্থাৎ পিকিউ স্কয়ার সমান সিপি স্কয়ার প্লাস সিকিউ স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখান থেকে পাই পিকিউ সমান 13, তাহলে 13 স্কয়ার সমান সিপি সমান 5 স্কয়ার প্লাস সি কিউ স্কয়ার। তাহলে এখান থেকে পাই 13 1 6 9 সমান 5 5 25 প্লাস সি কিউ স্কয়ার। তাহলে সি কিউ স্কয়ার সমান 1 6 9 মাইনাস 25 সমান 1 4 4 সমান 12 স্কয়ার। তাহলে সি কিউ স্কয়ার সমান যদি 12 স্কয়ার হয়, অতএব সি কিউ সমান 12, অতএব এবি সমান 12 সেন্টিমিটার, কারণ সি কিউ আর এবি পরপর সমান ছিল। সাথে আছে এবিসিডি ট্র্যাপিজিয়ামের এবি সমান্তরাল সিডি, এডি ও বিসি বাহুর উপর পিও কিউ এমন বিন্দু দুটি এমনভাবে অবস্থিত যে পিকিউ সমান্তরাল ডিসি, পিডি সমান 18 সেন্টিমিটার, বিকিউ সমান 35 সেন্টিমিটার। তাহলে কিউসি সমান 15 সেন্টিমিটার হয়, তবে এডি এর দৈর্ঘ্য কত হবে? তাহলে ছবিটাকে ফেলতে হবে। এখানে এবিসিডি ট্র্যাপিজিয়াম বলা আছে, যেখানে এবি সমান্তরাল সিডি, এবি সিডি, এবিসি ট্র্যাপিজিয়াম। এখন এডি ও বিসি এর মধ্যে বিন্দু পিও কিউ, এডি এর মধ্যে এডি আর বিসি এর উপর, তাহলে এখানে পি বিন্দু আছে, এখানে কিউ বিন্দু আছে। আচ্ছা, পি কিউ ডিসির সাথে সমান্তরাল হবে। এরপর বলছে পিডি সমান 18, পিডি 18, আর বিকিউ 35, কিউসি 15। ও মানে বিন্দুর উপর দিকে নিলে বরং ভালো হবে। তাহলে এটা সেই পিও কিউ বিন্দু। এখন পিডি সমান 18 বলা আছে, পিডি এটা 18 সেন্টিমিটার, বিকিউ 35 সেন্টিমিটার, কিউসি 15, এটা 15 সেন্টিমিটার। তবে এডি এর দৈর্ঘ্য কত? অর্থাৎ এডি এর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমি যেহেতু পিডি পর্যন্ত 18 জানি,
তাহলে পিএ এর মান বের করলে 18 এবং এটা যোগ করে এডি এর মান পাবো। তাহলে এটা যদি ট্র্যাপিজম হয়ে থাকে তো এখানে পিডি যে পিডি বাই পিএ এই দুটো পার্টের অনুপাতের সমান হবে, অর্থাৎ সিকিউ বা কিউসি বাই বিকিউ। তাহলে এখানে পিডি এর মান 18, পিএ এর মান জানি না, বের করতে হবে। কিউসি এর মান 15 আর বিকিউ এর মান 35। তাহলে এখান থেকে 15 পিএ সমান 18 ইন্টু 35 গুণ করার দরকার নেই, গুণচিহ্ন দিয়েই বসিয়ে রাখবো। পিএ সমান 18 ইন্টু 35 বাই 15, 5 দিয়ে কাটলে 3 5 15 আর 5 7 35, 3 6 18 আবার 6 7 42, তাহলে 42। পিএ সমান 42 পেলাম, অতএব এডি সমান উপরে আছে 18 আর নিচে পেলাম 42, 18 প্লাস 42 এটা ইজ ইকুয়াল টু 60। তাহলে পিএ সমান 60 সেন্টিমিটার। আটের দাগে আছে sin 2 থিটা ইজ ইকুয়াল টু cos 4 থিটা হলে tan 3 থিটা এর মান কত হবে? sin 2 থিটা ইজ ইকুয়াল টু cos 4 থিটা, তাহলে tan 3 থিটা এর মান বের করতে হবে। বা এখানে লেখা যায় cosকে সাইনে পরিণত করলে এই কোণটাকে 90 ডিগ্রি মাইনাস 4 থিটা লিখতে হবে। এখন এদিকেও সাইন দুদিকে কম্পেয়ার করলে আমরা সাইন মনে মনে উঠিয়ে দিতে পারি, সেক্ষেত্রে 2 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 4 থিটা। 2 থিটা 4 থিটাকে বাদিকে আনলে প্লাস 4 থিটা সমান 90 ডিগ্রি, বা 6 থিটা সমান 90 ডিগ্রি, বা থিটা সমান 90 ডিগ্রি আর নিচে আসবে 6 15 90 সমান 15 ডিগ্রি। অতএব tan 3 থিটা সমান tan 3 ইন্টু 15 ডিগ্রি সমান tan 45 ডিগ্রি, আর tan 45 ডিগ্রি মান আমরা জানি 1 হয়। তারপরে 9 দাগে আছে এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণ বি সমকোণ ডিএসি এর মধ্যবিন্দু হলে সাইন এ বি ডি এর মান কত? তাহলে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে। এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এ বি সি, এবিসি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তারপরে বিকোণ সমকোণ ডি এসি এর মধ্যবিন্দু, এখানে ডি, এটা ডি। তাহলে এ বি ডি কোণ, এ বি ডি অর্থাৎ এই কোণটার মান বের করতে হবে। তাহলে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে আমরা বলতে পারি যে বিডি এসির উপর লম্ব, বিডি লম্ব এসি। তাহলে তাই যদি হয় তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এডিবি কোণ এডিবি এটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণটা অর্থাৎ কোণ বিএডি এটা সমান 45 ডিগ্রি আমরা জানি। তাহলে অতএব ত্রিভুজ এবিডি এর তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এর যে অবশিষ্ট কোণ এই বি কোণ অর্থাৎ কোণ এবিডি সমান আমরা লিখতে পারবো 180 ডিগ্রি তিনটি কোণের সমষ্টি, তার থেকে 90 ডিগ্রি বাদ যাবে আর 45 ডিগ্রি বাদ যাবে, -90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি।
তাহলে 90 ডিগ্রি থেকে এই 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ দিলে 45, এই 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ দিলে 90 ডিগ্রি, তার থেকে আবার 45 ডিগ্রি বিয়োগ করলে আমরা পেলাম 45 ডিগ্রি। তাহলে অতএব এখানে আছে সাইন এ বি ডি সমান সাইন 45 ডিগ্রি, আর এটা ইজ ইকুয়াল টু 1/√2। তারপরে আছে সম আয়তন বিশিষ্ট দুটি আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য অনুপাত 2:3 ও সম আয়তন বিশিষ্ট দুটি আয়তঘনের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং প্রস্থের অনুপাত 3:4। প্রথমটির উচ্চতা 10 সেন্টিমিটার হলে দ্বিতীয়টির উচ্চতা কত? তাহলে এখানে যেহেতু দৈর্ঘ্যের অনুপাত বলা আছে, তাহলে 2a আর 3a দৈর্ঘ্য ধরে নেব, প্রস্থ 3b আর 4b ধরে নেব, এবং উচ্চতা c1 ও c2 ধরে নেব। মনে করি আয়তঘন দৈর্ঘ্য যথাক্রমে দৈর্ঘ্য এখানে 2:3 আছে, তাহলে 2a একক ও 3a একক, এবং প্রস্থ যথাক্রমে 3b একক ও 4b একক, এবং উচ্চতা যথাক্রমে c1 ও c2। তাহলে এদের আয়তন সমান বলা আছে। তাহলে প্রশ্নানুসারে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো আমাকে বের করতে হবে এখানে দ্বিতীয়টির উচ্চতা, তো c2 বের করতে হবে। তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট c2 সমান লিখলাম এই পুরোটা, তার নিচে 3a আর 3b, 2a ইন্টু 3b ইন্টু c1 বাই 3a ইন্টু 4b। তো এখানে এ কেটে দিলাম, বি কেটে দিলাম, এখানে কাটাকুটি করলে 2 আসছে, এই 3 কেটে দিলাম। তাহলে উপরে থাকছে c1 আর নিচে থাকছে অনলি 2। তাহলে c1 অর্থাৎ প্রথমটির উচ্চতা 10 সেন্টিমিটার বলা আছে, তাকে 2 দিয়ে ভাগ, অর্থাৎ এটা ইজ ইকুয়াল টু 5। তাহলে দ্বিতীয়টির উচ্চতা 5 সেন্টিমিটার। দ্বিতীয়টির উচ্চতা 5 সেন্টিমিটার, আর এগুলো একক না ধরে এগুলো সব সেন্টিমিটার ধরতে হবে। এরপরে 11 দাগ, একটি একমুখ খোলা চোঙের ভূমিতলের ব্যাস 5 সেন্টিমিটার ও আয়তন 687.5 ঘনসেমি। ওই চোঙের মধ্যে চোঙের সমান ব্যাস বিশিষ্ট কতগুলি মার্বেল রাখা যাবে? তাহলে প্রথমে আমাকে চোঙের হাইট বা উচ্চতা বের করে নিতে হবে, তারপরে সেই উচ্চতাকে যে মার্বেলের ব্যাস দিয়ে ভাগ করতে হবে, তাহলে মার্বেলের সংখ্যা পাওয়া যাবে। তো এখানে চোঙের ব্যাস বলা আছে 5 সেন্টিমিটার, তাহলে এখান থেকে ব্যাসার্ধ বের করে নেব। চোঙের চোঙের ব্যাসার্ধ ব্র্যাকেটে আর, এটা সমান 5 সেন্টিমিটার বলা আছে। তাহলে এবং আচ্ছা উচ্চতা সমান
এইচ সেন্টিমিটার এটা ধরে নিলাম। অতএব আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ, এটা 687.5 বলা আছে। তাহলে বা পায়ের জায়গাতে 22/7 বসালাম, আর এর জায়গাতে 5 বসালাম, এখানে 5 স্কোয়ার হবে, ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 6875, দশমিকের জন্য নিচে 10 লিখলাম। তাহলে এখান থেকে বলা যায় এইচ সমান 6875 নিচে 10 ইন্টু 22/7 আছে, এটা ডান দিকে নিয়ে গেলে 7/22, আর 5 স্কোয়ার আছে এটা উপরে, তাহলে নিচে হবে 5 স্কোয়ার বা এটা 25, 5 স্কোয়ার দিলে 25 দিলাম। এখন এই যে বড় সংখ্যাটা, এটা 5 দিয়ে কাটাকুটি যাবে বা 5 দিয়ে কাটতে পারবো আমরা, বা আমি আগে 11 দিয়ে কাটি, 11 দিয়ে কাটবে, 11 এটা কাটবে, তাহলে 11 দুগুণ 22, এটা কাটলে 6875, তাহলে এটা 6×11 66, 11 দুগুণ 22, 5 না 5×11 55, তাহলে এটা হবে 625, 25 25 কাটলে 625, আর 5 দিয়ে কেটে 2, 5 দিয়ে কেটে 5, তাহলে এখানে পাচ্ছি 5 পাচ্ছি। তাহলে বা এইচ সমান, এখানে উপরে আছে কেবল 5 আর নিচে আছে 2 ইন্টু 2, অর্থাৎ এটা 5/4। তো এখানে 5 আর এখানে 7 আছে একটা, ইন্টু 7, তাহলে 35/4, এটা হবে 35/4। এখন একই ব্যাসার্ধের কয়টি মার্বেল রাখা যাবে? তো এখানে ব্যাস বলা আছে 5 সেন্টিমিটার, তাহলে একই ব্যাসের কয়টি মার্বেল রাখা যাবে? তাহলে একটি মার্বেলের ব্যাস একটি মার্বেলের ব্যাস 5 সেন্টিমিটার, তাহলে 35/4 একে 5 দিয়ে ভাগ করব। ভাগ করলে তাহলে 35, 5 7 35, 7/4, তাহলে 7কে 4 দিয়ে ভাগ করি 1। এটা ভগ্নাংশ আসার কথা না, তো এখানে চোঙের ব্যাসার্ধ আমি /2 দিইনি, তাহলে এটা 5/2, তাহলে 5 স্কোয়ার বাই 2 স্কোয়ার, তাহলে হয়ে গেল এখানে 5 5 25, এখানে 2 দুগুণ 4 হবে, তো এই 2 4 কেটে দিলাম, 2 হলো, 2 2 কেটে দিলাম, তো এখানে হবে কেবল 5 × 7, অর্থাৎ এটা 35। তাহলে একটি মার্বেলের ব্যাস এখানে 5 সেন্টিমিটার, তাহলে মার্বেলের সংখ্যা চোঙের যে উচ্চতা অর্থাৎ 35, তাকে মার্বেলের ব্যাস দিয়ে ভাগ করতে হবে, এটা সমান 7, তাহলে 7খানা মার্বেল রাখা যাবে। এরপরে 4/12, এখানে আছে ইউআই ইজ ইকুয়াল টু xi - 25/10, আর এফআই ইউআই সমান 20, তাহলে এবং সামেশন অফ এফআই সমান 100, এক্স বারের মান কত? তো এখানে আমাদের মনে রাখতে হবে যে এটা এ বলা হয়, এটাকে এইচ বলা হয়, তাহলে তো ইউআই সমান xi - 25/10, অতএব এ সমান এই 25, এইচ সমান এই 10, অতএব এক্স বার সমান এ প্লাস এইচ ইন্টু সামেশন অফ এফআই ইউআই বাই সামেশন অফ এফআই। তো এখানে এর মান 25 বসালাম,
প্লাস এইচ এর মান 10 বসালাম, সামেশন অফ এফ আই ইউআই এর মান 20 দেওয়া আছে, 20 বসালাম, সামেশন অফ এফ আই এর মান 100 দেওয়া আছে, এখানে 100 বসালাম। তো 0 0 0 0 কেটে দিলাম, তাহলে 25 প্লাস 2 এটা ইজ ইকুয়াল টু 27। আর এটা ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আর কী ধরনের ভিডিও পেতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। ধন্যবাদ।